আমরা এই লাস্ট ক্লাসে কি কি পড়ছি? এই লাস্ট ক্লাসে কি কি পড়ছিলাম মানে তরঙ্গ মুখ ও তার প্রকারভেদ, আবার তাড়িৎচুম্বকীয় বর্ণালী, এগুলা পড়ছিলাম। তো আমরা আজকে আলোর তরঙ্গ তত্ত্ব কে দিছে? ক্রিস্টিয়ান হাইগেন্স। তো ক্রিস্টিয়ান হাইগেন্সের একটা নীতি আছে, আমরা আগে এটা পড়বো, তারপর হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলন এবং যে প্রতিসরণের সূত্রগুলো আছে এগুলো একটু প্রমাণ করার চেষ্টা করবো। দেখো দেখি। তো হাইগেন্সের নীতিটা কিন্তু তোমার 1 মার্কের কোয়েশন আসবে যে হাইগেন্সের নীতিটি বিবৃতি করো, বা 2 মার্কের কোয়েশন আসতে পারে যে হাইগেন্সের নীতিটি কি করো, ব্যাখ্যা করো। তো আমি আগে হাইগেন্সের নীতিটা কি আগে লেখি, তারপর এটা চিত্র সহ বুঝাই দেওয়ার চেষ্টা করবো। আর হাইগেন্সের নীতি মুখস্থ করে তুমি জীবনে মনে রাখতে পারতা না যদি তুমি তার চিত্রটা যদি না বুঝো, ঠিক আছে? তো আগে হাইগেন্সের নীতিটা আমি লিখি, তারপর আমরা হাইগেন্সের নীতিটা তোমার আমি বোঝাম। এটা মুছাই দিই। মূলত আমাদের আজকে আলোচনার বিষয় 3টা: হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের সূত্র এবং প্রতিসরণের সূত্র উপপাদন। দেখো, তো হাইগেন্সের নীতিটা হইতেছে, আমরা আগে লিখতেছি, তরঙ্গ মুখের উপর, প্লিজ কথা বললো না, তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি কণা একটি, প্লিজ কথা বললো না, বুসরা, তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি কণা একটি গৌণ তরঙ্গ উৎস হিসেবে, গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে। তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি কণা একটি গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে। গৌণ তরঙ্গ উৎস তরঙ্গ সমূহকে, গৌণ তরঙ্গ উৎস তরঙ্গ সমূহকে মূল তরঙ্গের সমান বেগে, মূল তরঙ্গের সমান বেগে, গৌণ তরঙ্গ উৎস তরঙ্গ সমূহকে মূল তরঙ্গের সমান বেগে সামনের দিকে সঞ্চালিত করে, সামনের দিকে সঞ্চালিত করে। তারপর যে কোনো নির্দিষ্ট মুহূর্তে প্রতিটি গৌণ তরঙ্গ, যে কোনো নির্দিষ্ট মুহূর্তে প্রতিটি গৌণ তরঙ্গ উৎস হতে সৃষ্ট নতুন তরঙ্গ মুখগুলোর একটি সাধারণ স্পর্শক
সাধারণ স্পর্শক তরঙ্গমুখের উপর অবস্থিত প্রতিটি কণা এক একটি গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে। গৌণ তরঙ্গ উৎস তরঙ্গ সমূহকে মূল তরঙ্গের সমান বেগে সামনের দিকে সঞ্চালিত করে। যে নির্দিষ্ট মুহূর্তে যে কথাটা খাইটা দিই, নির্দিষ্ট মুহূর্তে প্রতিটি গৌণ তরঙ্গ উৎস হতে সৃষ্ট নতুন তরঙ্গ মুখগুলোর একটি সাধারণ স্পর্শক অঙ্কন করলে একটি সাধারণ স্পর্শক অঙ্কন করলে তাই হবে ওই নির্দিষ্ট মুহূর্তে তরঙ্গমুখের নতুন অবস্থান। এই এটা কি ঠিকঠাক আছে কিনা, দেখা যায় কিনা ক্যামেরাতে? আচ্ছা, ওকে। তাহলে এখানে যা লেখছি এটা তোমার এমনিতে পয়রা বোঝাটা টাফ যদি তুমি চিত্র না বুঝো। তো আমরা চিত্রের সাহায্যে এখানে যা লেখছি এটা বোঝার চেষ্টা করবো। তারপর আবার একটু আমি পয়রা নিই। তরঙ্গমুখের উপর অবস্থিত প্রতিটি কণা এক একটি গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে। গৌণ তরঙ্গ উৎস তরঙ্গ সমূহকে মূল তরঙ্গের সমান বেগে সামনের দিকে সঞ্চালিত করে। নির্দিষ্ট মুহূর্তে প্রতিটি গৌণ তরঙ্গ উৎস হতে সৃষ্ট নতুন তরঙ্গ মুখগুলির একটি সাধারণ স্পর্শক অঙ্কন করলে তাই হবে ওই নির্দিষ্ট মুহূর্তে তরঙ্গমুখের নতুন অবস্থা। তো যা লেখছি তা দেখো আমরা একটা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। এটা ধরে নিলাম আমার একটা তরঙ্গ উৎস। আচ্ছা, তো এই তরঙ্গ উৎস থেকে তরঙ্গগুলা কি হইতেছে, ছড়াইয়ে পড়তেছে চতুর্দিকে, কি হইতেছে, ছড়াইয়ে পড়তেছে। এখন এটা কি তরঙ্গ শীর্ষ, এটাও তরঙ্গ শীর্ষ, এটাও তরঙ্গ শীর্ষ। এই অর্থাৎ এইগুলা, এই যে কণা, এই যে তিনটা কণা, এই তিনটা কণাই কি তরঙ্গ শীর্ষের উপর অবস্থিত না? এবং তরঙ্গ উৎস থেকে তারা কি দূরত্বে আছে, সমপরিমাণ দূরত্বে আছে। প্রত্যেকটা কণাই তরঙ্গ উৎস থেকে সমপরিমাণ দূরত্বে আছে এবং প্রত্যেকটা কণাই তারা তরঙ্গ শীর্ষে আছে, যার ফলে তারা কি কণা, সমদশা সম্পূর্ণ কণা। এখন যদি এই সমদশা সম্পূর্ণ কণাগুলারে যদি আমি যুক্ত করে দেই, ঠিক আছে, তো আমি এখানে তিনটা আঁকছি কিন্তু তরঙ্গ কিন্তু সব দিকেই আছে। তো আমি এই সমদশা সম্পূর্ণ কণাগুলারে যদি আমি যুক্ত করে দেই, আমি একটা কি পাই, আমি একটা সঞ্চার পথ পাই, যে সঞ্চার পথটারই আমি কি বলি, তরঙ্গ মুখ। বুঝতে পারছি কিনা? তো ধরে নিলাম এই হইতেছে আমার তরঙ্গ মুখ, এটাই আমার একটা তরঙ্গ মুখ। আমি বাকি পাঁচটা মুছাই দিতেছি বোঝার সুবিধার্থে, ইটা করে। আচ্ছা, তো এই আমার একটা তরঙ্গ মুখ পাইলাম আমি এখানে, এটা হইতেছে আমার একটা তরঙ্গ মুখ। তাহলে বুঝতে পারছি এই আমার একটা তরঙ্গ মুখ। তো তরঙ্গ মুখের উপর কি শুধু এই তিনটা কণা আছে নাকি এরকম অসংখ্য কণা আছে? তো তরঙ্গ মুখের উপর এরকম অসংখ্য সমদশা সম্পূর্ণ কণা আছে। তো এখন তুমি চিন্তা করে দেখো, এটা হইতেছে আমার তরঙ্গ উৎস, এটা হইতেছে আমার কি তরঙ্গ উৎস, আর এই তরঙ্গ উৎসের জন্য আমরা একটা কি আঁকছি, তরঙ্গ মুখ অঙ্কন করছি। বুঝতে পারছি? আচ্ছা, গেল এটা। এখন তুমি একটু পড়ো, এখানে লেখছি তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি কণা। তাহলে তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি কণা বলতে কারা? তারা না, এই তারা হইতেছে তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি কণা এক একটি গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে, এক একটি গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে। তাহলে এই কথাটার মানে হইতাছে, আচ্ছা এইটা যেমন একটা তরঙ্গ উৎস হিসেবে কাজ করতেছে, মানে আচ্ছা এখানের এই তরঙ্গগুলোর উৎস কি এটা না, এটা যেন তরঙ্গ, এটা যেমন একটা তরঙ্গ উৎস হিসেবে কাজ করতেছে, তার দ্বারা সৃষ্ট যে তরঙ্গ মুখ, এই তরঙ্গ মুখের উপর প্রতিটা যে কণা আছে তারা আবার কি করব, গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করবে। অর্থাৎ তাদের আবার আরেকটা ক্ষমতা আছে, তারা আবার নতুন করে এরকম কি করতে পারে, তরঙ্গ ছাড়তে পারে। বুঝতে পারছি কিনা? অর্থাৎ তারা আবার একটা, সে যেমন উৎস হিসেবে কাজ করতেছে, তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটা কণা তারা আবার নিজের আরেকটা তরঙ্গ উৎস হিসেবে কি করতে পারে, কাজ করতে পারে। বুঝতে পারছি? তাহলে এই উৎসের কারণে যদি তুমি একটা তরঙ্গ মুখ পাও,
তাহলে এখানে প্রতিটা কণা কি আরেকটা গৌণ তরঙ্গ উৎস হিসেবে সে কাজ করবে না? এটা হচ্ছে তোমার প্রাইমারি, মানে এটা হচ্ছে তোমার মুখ্য তরঙ্গ উৎস, ঠিক আছে, বা তোমার প্রাইমারি সোর্স আর কি, তরঙ্গের প্রাইমারি সোর্স, আর এগুলো হচ্ছে তোমার কি সেকেন্ডারি সোর্স। বুঝাইতাম পারছি বিষয়টা? তো তাইলে এই সোর্সের জন্য একটা তরঙ্গ মুখ পাইছো, এখন তরঙ্গ মুখের উপর যতগুলা কণা আছে সবগুলা কণা আবার কি করব, আবার তরঙ্গ, তারা এক একটা তরঙ্গ উৎস হিসেবে কাজ করব, সেও তরঙ্গ উৎস হিসেবে কাজ করব, সেও তরঙ্গ উৎস হিসেবে কাজ করব, সেও তরঙ্গ উৎস হিসেবে কাজ করব, প্রত্যেকটাই কি কাজ করবে, তরঙ্গ উৎস হিসেবে কাজ করবে না? তাইলে এই তরঙ্গ উৎসের জন্য যদি একটা তরঙ্গ মুখ পাও, এই তরঙ্গের জন্য কি এখানে আরেকটা তরঙ্গ মুখ পাবা, এই তরঙ্গ উৎসের জন্য এখানে আরেকটা তরঙ্গ মুখ পাবা, এই তরঙ্গ উৎসের জন্য এখানে আরেকটা তরঙ্গ মুখ পাবা। তাহলে প্রত্যেকটা গৌণ তরঙ্গ উৎসের জন্য তুমি এক একটা তরঙ্গ মুখ পাবা কিনা? মানে এই তরঙ্গ উৎসের জন্য যেমন একটা তরঙ্গ মুখ পাইছো, এখন এই তরঙ্গ মুখের উপর প্রতিটা কণা সংজ্ঞায় বলা হয়েছে এক একটা গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করব। তাহলে তারা এই কণাগুলো আবার কি হিসেবে কাজ করবে, তরঙ্গের উৎস হিসেবে কাজ করব। তাহলে অর্থাৎ তারা আবার নতুন করে কি করব, তরঙ্গ সঞ্চালন করব। তাহলে সে যদি তরঙ্গ সঞ্চালন করে, এই উৎসের জন্য এখানে আমি একটা তরঙ্গ মুখ পাবো কিনা, এই উৎসের জন্য এখানে আরেকটা তরঙ্গ মুখ পাবো কিনা, এইগুলো এখন আঁকার চেষ্টা করি। দাও এই তরঙ্গ মুখগুলো এখন আমি এখানে আঁকার চেষ্টা করব। তাইলে এই তরঙ্গ উৎসের জন্য এটা ধরে নিলাম আমার একটা তরঙ্গ মুখ, এই তরঙ্গ উৎসের জন্য আমি এটা ধরে নিলাম আরেকটা তরঙ্গ মুখ, এই তরঙ্গ উৎসের জন্য এটা ধরে নিলাম আমার আরেকটা তরঙ্গ মুখ, এই তরঙ্গ উৎসের জন্য এটা ধরে নিলাম আরেকটা তরঙ্গ মুখ, এই তরঙ্গ উৎসের জন্য এটা আরেকটা তরঙ্গ মুখ, এটার জন্য আরেকটা তরঙ্গ মুখ। দেখো আগে বলে এতটুকু পর্যন্ত বুঝছি কিনা? এটা তো আমার প্রাইমারি সোর্স তরঙ্গের, তার জন্য আমি একটা তরঙ্গ মুখ পাইছি, আর এই তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটা কণা এক একটা গৌণ তরঙ্গের উৎস হিসেবে কি করব, কাজ করব। তাইলে সে একটা তরঙ্গের উৎস হিসেবে কাজ করবে, আর সে তরঙ্গের উৎস হিসেবে কাজ করলে আমি এখানে কি পাবো, একটা তরঙ্গ মুখ। সে তরঙ্গ হিসেবে উৎস হিসেবে কাজ করার কারণে যেমন এখানে একটা তরঙ্গ মুখ পাইছি, তুই প্রত্যেকটা কণা তরঙ্গ উৎস হিসেবে কাজ করার কারণে, কি তরঙ্গ উৎস হিসেবে, প্রাইমারি না গৌণ, গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করার ফলে এখানে আমি আরেকটা করে কি পাবো, তরঙ্গ মুখ পাবো। তাইলে এই গৌণ তরঙ্গ উৎসগুলার জন্য যে আমি তরঙ্গ মুখগুলা পাইছি, এখন এইগুলার যদি একটা সাধারণ স্পর্শক অঙ্কন করি, এগুলার যদি আমি একটা সাধারণ স্পর্শক অঙ্কন করি, তাইলে এখানে আমি একটা বড় তরঙ্গ মুখ পাইছি না? এটা হইতাছে এই তরঙ্গের ভিন্ন আরেকটা সময়ে তরঙ্গ মুখের নতুন অবস্থান। অর্থাৎ এই তরঙ্গ মুখটা দৌড়ানো, মানে এই তরঙ্গ উৎসের এই তরঙ্গ মুখটা দৌড়ানো T1 সময় পর, আর এই তরঙ্গ মুখটা সাধারণ স্পর্শক অঙ্কন করার ফলে যে বড় আরেকটা তরঙ্গ মুখ পাইছি না, এই তরঙ্গ মুখটা হইতাছে T2 সময় পরে এই উৎসের জন্য তরঙ্গ মুখের নতুন অবস্থান। কথাটা বুঝাইতাম পারছি? তুমি এখন তুমি একটু পড়ো, তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি কণা, তরঙ্গ মুখের উপর অবস্থিত প্রতিটি কণা কারা, তারা। দেখো বুঝছে কিনা? এরপরে লেখছি প্রতিটি কণা কি এক একটি গৌণ তরঙ্গ উৎস হিসেবে কি করে, কাজ করে। তাইলে সে যেমন তরঙ্গ উৎস হিসেবে কাজ করার ফলে এখানে একটা তরঙ্গ মুখ হইছে, তাহলে প্রতিটা কণা যদি আবার গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে, অর্থাৎ প্রত্যেকটাই যদি আবার তরঙ্গ ছাড়ে, তাইলে এই উৎসের জন্য কি আমি এখানে একটা তরঙ্গ মুখ পাবো, এই উৎসের জন্য আমি এখানে আরেকটা তরঙ্গ মুখ পাবো, এই উৎসের জন্য এখানে আরেকটা তরঙ্গ মুখ পাবো। অর্থাৎ প্রত্যেকটা কণাই যদি গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে, তাহলে প্রত্যেকটা কণার জন্য আমি আলাদা আলাদা কি পাবো, তরঙ্গ মুখ পাবো। বুঝতে পারছি? ওই কথাটাই আমি এখানে লিখছি যে গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করে। এখন লিখছি গৌণ তরঙ্গ উৎস তরঙ্গ সমূহকে মূল তরঙ্গের সমান বেগে সামনের দিকে সঞ্চালিত করে। এই তরঙ্গ উৎসটা এই তরঙ্গটারে যে বেগে সামনের দিকে ছড়াই দিতেছে, এই গৌণ তরঙ্গ উৎসগুলার থেকে যে তরঙ্গগুলা বাহির হইব, এই তরঙ্গগুলারেও এই গৌণ তরঙ্গ উৎস একই বেগে সামনের দিকে কি করব, সঞ্চালিত করব। কথাটা বুঝাইতাম পারছি? মানে সহজ কথা, এটা কি আমার প্রাইমারি সোর্স, তো এই প্রাইমারি সোর্সের তরঙ্গগুলারে যে বেগে এইদিকে পাঠায়, এই সেকেন্ডারি সোর্স গুলাও একই বেগে তরঙ্গগুলারে কি করব, সামনের দিকে সঞ্চালিত করব। বুঝাইতে পারছি? গেল এটা। এরপরে লিখছি নির্দিষ্ট মুহূর্তে, মানে নির্দিষ্ট একটা সময়ে প্রতিটি গৌণ তরঙ্গ উৎস হতে সৃষ্ট, প্রতিটি গৌণ তরঙ্গ উৎস হতে সৃষ্ট, মানে ওই এইগুলার থেকে এই গৌণ তরঙ্গ উৎস হতে সৃষ্ট, গৌণ তরঙ্গ উৎস হতে সৃষ্ট কি নতুন তরঙ্গ মুখগুলোর। তাইলে এই প্রত্যেকটা গৌণ তরঙ্গ উৎস হতে সৃষ্ট তরঙ্গ মুখগুলা কি, এগুলা না তরঙ্গ মুখগুলোর কি, তরঙ্গ মুখগুলোর একটি সাধারণ স্পর্শক অঙ্কন করলে, ওই আমি তাদের এমন একটা স্পর্শক অঙ্কন করছি যে এই প্রত্যেকটা তরঙ্গ মুখে সে কি করছে, স্পর্শ করছে। অর্থাৎ একটি সাধারণ স্পর্শক অঙ্কন করলে
অঙ্কন করলে তাই হবে বলতে ওই সাধারণ স্পর্শকটাই তাই হবে ওই নির্দিষ্ট মুহূর্তে তরঙ্গ মুখের নতুন অবস্থান। তাহলে আগে তরঙ্গ মুখটা ছিল এখানে, এখন তরঙ্গ মুখটা আসছে এখানে। এখানে তরঙ্গ মুখটা হইছে T1 সময় পরে, আর এখানে তরঙ্গ মুখটা হইতেছে T2 সময় পরে। কোন সোর্সের জন্য? প্রাইমারি সোর্সের জন্য। দেখো বুঝছো কিনা? এটাই হইতেছে হাইগেন্সের নীতি। এখন তুমি ইচ্ছা করলে আবার, তাইলে এখানে আমি এই তো প্রাইমারি সোর্সের জন্য এটা T1 সময় পরে তরঙ্গ মুখ, এটা T2 সময় পরে কি তরঙ্গ মুখ। এখন T3 সময় পরে তরঙ্গ মুখ আঁকার জন্য তাইলে কি করতে হইব? আঁকার জন্য এইটার উপর আবার কি নিতে হইব? প্রত্যেক কণা নিতে হইব। এই তরঙ্গ মুখের উপর আবার সমদশা সম্পূর্ণ যে কণাগুলো আছে এগুলারে সিলেক্ট করতে হইব। করার জন্য এটা আবার গৌণ তরঙ্গ উৎস হিসেবে কি করব? কাজ করব। তাহলে তার জন্য আমি আর একটা তরঙ্গ মুখ পাবো, তার জন্য আরেকটা তরঙ্গ মুখ, তার জন্য আরেকটা তরঙ্গ মুখ, তার জন্য আরেকটা, তার জন্য আরেকটা, তার জন্য একটা। এখন যদি আমি একটা সাধারণ স্পর্শক অঙ্কন করে দিই, তাহলে এই যে আমি একটা তরঙ্গ মুখ পাইলাম, এটা হচ্ছে T3 সময় পরে, T3 সময় পরে তরঙ্গ মুখের নতুন অবস্থান। কোন সোর্সের জন্য? প্রাইমারি সোর্সের জন্য। এখন বুঝছো কিনা? এখন তুমি সংজ্ঞার কিন্তু একটা ফ্লো আছে, সংজ্ঞার ফ্লোটা ঠিক রেখে নিজের মতো করে এটা লিখতে পারবা না? এখানে যা লেখছি এখানে কিন্তু এই চিত্রতে কিন্তু তাই আছে, জাস্ট সংজ্ঞার ফ্লোটা কি করছি? মেনটেন করছি। বুঝতে পারছো? তুমি এটা যদি মনে করো যে মুখস্থ করে গিয়ে পরীক্ষায় ডেলিভারি দিবা, সম্ভব না। এটা মুখস্থ করে, এটা চিত্রটা মাথার মধ্যে আইনা নিজের মতো করে সংজ্ঞার ফ্লোটা বজায় রেখে লিখতে হবে। এটা কিন্তু পরীক্ষায় আসবে, 2 মার্কের কোয়েশন হিসেবে আসুক আর 1 মার্কের বিবৃতি হিসেবে আসুক, অবশ্যই আসবে এটা বলি। দেখো বুঝছো কিনা? হ্যাঁ, কি বুঝছো বলো? এটা কি? তরঙ্গের প্রাইমারি সোর্স। আর এটা কি? প্রাইমারি সোর্সের জন্য T1 সময় পরে তরঙ্গ মুখ, ঠিক আছে। আর তার উপর এগুলা কি? প্রতিটা সমদশা সম্পূর্ণ না? আচ্ছা, প্রত্যেকটাই সমদশা সম্পূর্ণ কণা। আর প্রত্যেকটা সমদশা সম্পূর্ণ কণা কি হিসেবে কাজ করব? গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করব। আর তাইলে গৌণ তরঙ্গ উৎস হিসেবে কাজ করলে প্রত্যেকটা কণার জন্য আবার কি পাবা? আবার এক একটা তরঙ্গ মুখ পাবা না? আর এই প্রত্যেকটা কণার জন্য পাওয়া তরঙ্গ মুখগুলার একটা সাধারণ স্পর্শক অঙ্কন করলে এই সাধারণ স্পর্শকটা কি হয়? আবার নির্দিষ্ট সময় একটা পরে নতুন তরঙ্গ মুখের অবস্থান। কোন সোর্সের জন্য? প্রাইমারি সোর্সের জন্য। কিভাবে তুমি মানে তুমি নতুন 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 তরঙ্গ মুখ আঁকতেই পারবা, এটার কোনো শেষ নেই। বুঝতে পারছি কিনা? এটাই ছিল হাইগেন্সের নীতি, বুঝছি? ওকে, তাহলে এটা হাইগেন্সের নীতি শেষ। এখন আমরা যাবো হাইগেন্সের নীতির সাহায্যে আমরা যে আলোর প্রতিফলনের সূত্র আছে এটা বোঝার চেষ্টা করব। তুমি কি চিত্রটা একটু আইকা নিবা? এটার পাশে হাইগেন্সের নীতির পাশে চিত্রটা একটু আইকানো, নয়তো তো মন থাকতো না। চিত্রটাই তো এটার মেইন। আচ্ছা, দেখো তাহলে গেল আমাদের হাইগেন্সের নীতি। এখন আমরা দেখবো হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলনের সূত্র। তো আলোর প্রতিফলনের সূত্রটা মনে আছে তো? বলো তো কি? 9 10 তো বইরে আসছো আলোর প্রতিফলনের সূত্র। কিরে, আপতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর কি সমান, ওইটাই আমরা প্রমাণ করার চেষ্টা করব। আপতন কোণের মান আর প্রতিফলন কোণের মানটা কি সমান। সেম একইভাবে তোমার এখানে চিত্রটাই ইম্পর্টেন্ট, কথা বুঝতে পারছি? এখানেও আমার কোনটাই ইম্পর্টেন্ট? চিত্রটাই ইম্পর্টেন্ট। চিত্রটা দিয়ে ইকুয়েশন আসবে যদি আসে। এখন আমরা কি দেখবো? হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলন। হাইগেন্সের আলোর প্রতিফলন। হাইগেন্সের অসন্তটা কি স্বর উপরে না নর উপরে? নর উপরে মনে হয়, নর নিচে মনে হয় না? বাংলা শিখানো লাগবে আবার, তার মধ্যে বিদেশি অক্ষরগুলাই একটু বিদ্যুটে আর কি। যাই হোক, দেখো আলোর প্রতিফলন। তো আমরা আগে একটা প্রতিফলক পৃষ্ঠ নিব। কি নিব? প্রতিফলক পৃষ্ঠ। তো এটা নিয়ে ধরে নিলাম আমার একটা প্রতিফলক পৃষ্ঠ, বা আয়না ধরে নিতে পারো। ওকে, আর এখানে এত বড় না,
দাঁড়া, এটা হচ্ছে আমার একটা কি টর্চ লাইট। ওকে, টর্চ লাইট। তো এই টর্চ লাইট থেকে স্বাভাবিকভাবে কি আসবো, আলোক রশ্মি আসবো। টর্চ লাইট থেকে এই আলোক রশ্মি আসতেছে, এই আলোক রশ্মি আসতেছে, আলোক রশ্মি আসতেছে, ভালো কথা। এই আলোক রশ্মিটা যখন ইহানে, এই আলোক রশ্মিটা তখন ইহানে। আচ্ছা, এই আলোক রশ্মিটা যখন এই প্রতিফলক পৃষ্ঠে স্পর্শ করবে, এটা কি এই আলোক রশ্মিটা কি স্পর্শ করতে পারবো? কথাটা বুঝতে পারছো? এখান থেকে ধরে নিলাম আমরা এক গুচ্ছ আলোক রশ্মি আসতেছে, কিন্তু আমি বোঝার সুবিধার্থে আমরা কয়টা আলোক রশ্মি আঁকতেছি, শুধু দুইটা। তাইলে এখানের এই আলোক রশ্মিটা যখন, এই আলোক রশ্মিটা যখন এই প্রতিফলক পৃষ্ঠে স্পর্শ করলো, বুঝতে পারছো? ওই ওই সময়ে কি এই আলোক রশ্মিটা কি প্রতিফলক পৃষ্ঠে স্পর্শ করতে পারছে? স্পর্শ করতে কিন্তু সে পারে নাই, বুঝতে পারছো? অর্থাৎ সে যখন প্রতিফলক পৃষ্ঠে স্পর্শ করছে, তখন সে মূলত ধরে নাও যে এই জায়গায় শুধু আসছে, বুঝতে পারছি? তাইলে সে যখন এই জায়গায়, সে কিন্তু এই দিকে প্রতিফলিত হয়ে যাওয়া শুরু করে দিছে। সে যখন এই জায়গায়, সে কিন্তু আরো যাওয়া শুরু করে দিছে। হয়তো সে যখন এই জায়গায় স্পর্শ করছে, তখন হয়তো এই আলোটা এই জায়গায় আইসা করছে, বুঝতে পারছি কিনা? কথাটা কি বুঝতে পারছো কি বলছি? তাইলে দুইটা আলোক রশ্মি সমান্তরালে আসছে, কিন্তু প্রতিফলক পৃষ্ঠের আগে স্পর্শ করছে এই আলোক রশ্মিটা। আর তখন কিন্তু এইটা এই, তাইলে দেখো, তুমি চিন্তা করে দেখো, এখানে যখন প্রতিফলক পৃষ্ঠটা, যখন এই আলোক রশ্মিটা যখন প্রতিফলক পৃষ্ঠটা স্পর্শ করে লাইছে, তখন কিন্তু সে স্পর্শ করতে পারে না। সে ধরে নাও যে এই জায়গায় আছে, ঠিক আছে, এই জায়গায় আছে, এই সিগা তার অবস্থা, বুঝতে পারছি? হ্যাঁ, আচ্ছা। আর সে যখন প্রতিফলিত হয়ে ফিরা যাইতেছে, তখন মূলত সে আস্তে আস্তে প্রতিফলক পৃষ্ঠের দিকে কি হইতাছে, অগ্রসর হইতাছে। দেখো বুঝছি কিনা? হ্যাঁ, গেল এটা। আর এটা কি বিন্দু? তাইলে এটাকে আমরা কি বিন্দু বলতে পারি? আপতন বিন্দু না? এই রশ্মিটি এখানে এসে আপতিত হইছে না, এটা তাহলে কি বিন্দু? আপতন বিন্দু। তা আপতন বিন্দুতে আমরা কি অঙ্কন করি? অবিলম্ব অঙ্কন করি। তাই এটা হইতাছে কি আমার অবিলম্ব। দেখো বুঝছি কিনা? ক্লিয়ার? আচ্ছা, এখন তুমি বলো তো, মানে এখান থেকে কি শুধু এই দুইটা আলোক রশ্মি আসছে, না অসংখ্য আলোক রশ্মি আসছে? অসংখ্য আলোক রশ্মি আসছে। তাহলে এই বরাবরে তারা কি সমদশা সম্পূর্ণ না? প্রত্যেকটা আলোক রশ্মি মানে যে কণা আছে সমদশা সম্পূর্ণ না? কারণ কি? কারণ তারা তো সোর্স থেকে সমপরিমাণ কি আছে, দূরে আছে, বুঝতে পারছি? তাহলে এই জিনিসটা কিন্তু আমার যেন মাথায় থাকে। এখান থেকে যতগুলা আলোক রশ্মি আসছে, এটার উপর কিন্তু এটা কিন্তু একটা তরঙ্গ মুখ। তাইলে এটা কিন্তু তাইলে কি তরঙ্গ মুখ। তুমি ভাবতে পারো স্যার এখানে হাইগেন্সের নীতি কই থেকে আসলো? এখানে হাইগেন্সের নীতি এখান থেকে আসছে। যেমন ধরো এই যে রেখাটা আসছে, এটা কিন্তু একটা তরঙ্গ মুখ, এবং এটা কি তরঙ্গ মুখ? ডেফিনেটলি সমতল তরঙ্গ মুখ দেখা মনে হইতেছে, বুঝতে পারছি কিনা? তাইলে এটি হইতেছে আমার কি একটা মানে সমতল তরঙ্গ মুখ। আর যেখানে তরঙ্গ মুখ আছে, এখানেই তো এর মানে কি আছে, হাইগেন্সের নীতি। এই তরঙ্গ মুখ তো এমনি এমনি আঁকতে পারি নাই। এই তরঙ্গ মুখ কার নিয়ম মানে নেই আঁকতে হইছে? আমার হাইগেন্সের নিয়ম, বুঝতে পারছি কিনা? বা হাইগেন্সের নীতি। গেল এটা। তা আমরা এতটুকু পর্যন্ত তাইলে আঁকলাম। তাইলে দেখো এতটুকু পর্যন্ত আমরা বুঝছি কিনা? আচ্ছা, এখন তাইলে তোমরা এটা কি, তাইলে এটার নাম কি? এই রেখাটার নাম কি? অবিলম্ব। তাইলে এটা কি কোণ? আচ্ছা, আগে বলো এটা কি রশ্মি? আপতিত রশ্মি না প্রতিফলিত রশ্মি? আর এটা প্রতিফলিত রশ্মি। আচ্ছা, গেল এটা প্রতিফলিত রশ্মি। এখন আমার একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো। এইটা যখন এই জায়গাতে স্পর্শ করছে, এই আলোক রশ্মিটা এদিকে কত দূরত্বে আছে বুঝবা কিভাবে? মানে তুমি তো অন্তত এটা জানো যে এই রশ্মিটা যখন এই বিন্দুতে, আর এই রশ্মিটা তখন এই বিন্দুতে, আর এই রশ্মিটা যখন ধরো যে ইহানে, তখন সেইখানে। এই রশ্মিটা যখন ইহানে, তখন ইহানে। এই রশ্মিটা কোন জায়গায় যখন গেছে, তখন এই বিন্দুটা এখানে। এটাই আমি বাইর করতে চাইতেছি। মানে অর্থাৎ এই রশ্মিটা যখন এই বিন্দুতে, এই রশ্মিটা তখন ঠিক এক্সাক্ট কোন জায়গায়, এটা বাইর করবো কিভাবে? এটা বাইর করার উপায় কি? কথাটা বুঝতে পারছো? এটা যখন এই জায়গায়, এই রশ্মিটা যখন এই জায়গায়, এই রশ্মিটা তো এই বিন্দুতে, তাইলে এটা যখন প্রতিফলিত এখানে আইছে, তখন ধরে নিলাম এই রশ্মিটা ধরে নিলাম এখান থেকে এখানে আইছে। এটা যখন ইহানে গেছে, এটা ধরে নিলাম এখানে। এটা যখন ইহানে গেছে, এটা ধরে নিলাম এখানে। তাইলে এর মানে এইটা যখন এই জায়গাতে পৌঁছায়, এই রশ্মিটা আসলে ঠিক কোন জায়গায় আছে, এই রশ্মির অবস্থানটা ঠিক কোন জায়গায়, এটা বুঝবো আমরা কিভাবে? এটা বোঝার জন্য আমরা একটা কাজ করবো, কাটা কম্পাস দিয়ে এই জায়গার মাপটা নিব, বুঝতে পারছো? নিয়া এই বিন্দুরে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকবো।
তাহলে এই বিন্দুরে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকলে ধরে নিলাম এই বৃত্তচাপটা এই জায়গাতে হয়, তাইলে এই এতটুকু অংশটাই হইতেছে, এর মানে এই রশ্মিটা যখন এই জায়গায় পৌঁছাইছে এই রশ্মিটা তখন এই জায়গায় আছে। বুঝতে পারছি? মানে আমি কি বাহির করতে চাইতেছি তোমরা বুঝছো কিনা? আমি বাহির করতে চাইতেছি এই রশ্মিটা যখন এই বিন্দুতে, তখন এই রশ্মিটা এখানে আপতিত ওই কোন বিন্দুতে আছে। তো এটা বোঝার জন্য আমার যে কাজটা করা লাগবে, আমি এখান থেকে একটা এই জায়গার মাপটা নিয়ে এটারে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকবো, আর এই বৃত্তচাপটা যে বিন্দুতে ছেদ করব এটাই হইতেছে ওই অবস্থান যে সময়ে এটা এই বিন্দুতে আছে। বুঝতে পারছি কিনা? তাইলে এখন এই এই বৃত্তচাপ থেকে আমি একটা, এই বৃত্তচাপ থেকে আমি এটারে যদি যুক্ত করে দেই, এখানে আমি যুক্ত করে দিলাম, যুক্ত করে দিলে এখানে একটা এটা লম্ব হয়, এটা কি হয় পরস্পর তারা কি হয় লম্ব হয়। বুঝতে পারছি কিনা? এভাবে যদি আমি একটা বৃত্তচাপ একা যদি দুইটারে যুক্ত করে দেই তাহলে এখানে একটা কি পাওয়া যায় লম্ব পাওয়া যায়। এতটুকু পর্যন্ত বলা আগে বুঝছি কিনা? আচ্ছা, এখন এইটা কি কোণ আমার? এটা তো আপতিত রশ্মি, এটা তো আমার কি রশ্মি? এটা আমার আপতিত রশ্মি, এটা আমার প্রতিফলিত রশ্মি। আচ্ছা, তাহলে এটা কি কোণ? তাইলে আমার আপতন কোণ। এটা কোণ কি কোণ? তাইলে আমার এটা কি আমার প্রতিফলন কোণ না? প্রতিফলন কোণকে কি দ্বারা প্রকাশ করি? আর দ্বারা। এখন তুমি আমার বলো তো এই কোণটা কত ডিগ্রি কোণ? 90 ডিগ্রি না? কারণ এটা তো একটা তল এরকম, ওই তো এটা এদিকে আইসা এদিকে গেছে, তাহলে এই কোণটা কি 90 ডিগ্রি না? তাহলে এই কোণটা হইতাছে কত আমার? 90 ডিগ্রি মাইনাস আই। দেখো বুঝছি কিনা? এই কোণটা যদি হয় 90 ডিগ্রি আর এই কোণটা যদি হয় আই, তাহলে এই কোণটা ডেফিনেটলি কত আমার? 90 ডিগ্রি মাইনাস আই। আচ্ছা, এখন দেখো তাইলে তুমি বলো তো এই কোণটা তাইলে কত ডিগ্রি? না, এটা 90 ডিগ্রি কিভাবে? এইটা আমার 90 ডিগ্রি, এই কোণটা আমার কি 90 ডিগ্রি। বুঝতে পারছি? এই কোণটা আমার কি 90 ডিগ্রি। বুঝতে পারছি? দেখো এই ব্যাপারটা বুঝছি কিনা? এই কোণটা কি আমার 90 ডিগ্রি না? এটা তো একদম সিম্পল, এটা এরকম দেখা যাইতেছে। তাহলে এই কোণটা কিন্তু আমার কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাইলে এই 90 ডিগ্রির থেকে যদি আমি 90 ডিগ্রি মাইনাস আই বিয়োগ দিলাই, তাইলে কি আমি এই কোণটা পাবো না? বুঝছি কিনা? তাইলে আমি 90 ডিগ্রির থেকে বিয়োগ দিয়ে দিব কত? 90 ডিগ্রি মাইনাস আই। তাহলে 90 ডিগ্রি মাইনাস মাইনাস কত? প্লাস আই। তাহলে এটা কাটাকাটি করে এই কোণের মান শুধু আই। দেখো বুঝছো কিনা? হ্যাঁ, এই কোণটা টোটাল, এই কোণটা বলো কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো এই টোটাল কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই 90 ডিগ্রির থেকে আমি এই কোণটারে বিয়োগ দিলাইলে তো আমি এই কোণটা পাই, এই কোণটারে বিয়োগ দিলাইলে তো এই কোণটা পাই। তো 90 ডিগ্রির থেকে যদি আমরা বিয়োগ দিলাই 90 ডিগ্রি মাইনাস আই, তাহলে এই কোণটা আমার থাকতেছে কত ডিগ্রি? শুধু আমার আই ডিগ্রি। বুঝতে পারছি কিনা? হ্যাঁ, আচ্ছা, কোন জায়গাটাতে সমস্যা বলো? না, আটটা কেন নিচ পর্যন্ত যাইবো? আর হইতেছে কি কোণ? আমার প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ এই আপতিত রশ্মি, আপতিত রশ্মি দিক থেকে কি হয়ে গেছে? এইদিকে প্রতিফলিত হয়ে গেছে, তাহলে এটা আমার প্রতিফলিত রশ্মি। তো অবিলম্বের সাথে প্রতিফলন, অবিলম্বের সাথে প্রতিফলিত রশ্মির যে কোণ তারই তো আমরা কি বলি? প্রতিফলন কোণ। অবিলম্বের সাথে প্রতিফলিত রশ্মির যে কোণ এটারই তো আমরা কি বলি? প্রতিফলন কোণ। বুঝতে পারছি? গেল এটা। এখন গেল এটা। এখন দাও তো এই কোণটা তাইলে কত ডিগ্রি? মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। এই কোণটা তাইলে কত ডিগ্রি? এই কোণটা এই দেখো বুঝছো কিনা? এই কোণটা কত ডিগ্রি? এটা কত আমার? 90 মাইনাস, দেখো এই কোণটা কত ডিগ্রি? এখান পর্যন্ত এই টোটালটা কত? 90 ডিগ্রি না? এই টোটালটা 90 ডিগ্রি। টোটালটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি থেকে 8টারে বিয়োগ দিলাইলেই তো আমরা এটা পাই। এই টোটালটা আমার কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এই কোণটা হচ্ছে আর, তাহলে 90 ডিগ্রি থেকেও যদি আমরা আর বিয়োগ দিলাই তাহলে এটা কত হইতেছে? 90 মাইনাস আর। তাহলে এই কোণটা আসতেছে আমার, এখানে লিখি, এখানে দেখাই, এই কোণটা আসতেছে আমার 90 ডিগ্রি মাইনাস আর। ঠিক আছে, এই কোণটা আসতেছে 90 ডিগ্রি মাইনাস আর। আচ্ছা, এই কোণটা যদি হয় 90 ডিগ্রি মাইনাস আর, এই কোণটাও তো কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এখানের এই যে ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটার এই কোণটা তাইলে কত ডিগ্রি হইব? 180 থেকে 90 ডিগ্রি মাইনাস আর 90 বিয়োগ দিলাই 180, মানে আমরা তো জানি এই ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। তাহলে এই কোণটা তো 90 ডিগ্রি মাইনাস আর, আর এই কোণটা কত? 90 ডিগ্রি। তাইলে আমরা 180 থেকে যদি এই 90 আর এখানে 90 মাইনাস আর বিয়োগ দিলাই তাইলেই তো পাওয়া যাবে এই ত্রিভুজের এই কোণের মানটা কত। তাহলে দেখো আমরা 180 থেকে তাহলে বিয়োগ দেই,
তাহলে 180 মাইনাস 180 ওই 180 মাইনাস a 90 ডিগ্রি, তারপরে মাইনাস a 90 ডিগ্রি মাইনাস r, তাহলে মাইনাস 90 ডিগ্রি প্লাস r, তাহলে 180 180 কাটা, তাহলে এই কোণের মান শুধু r। দেখো বুঝবার পারছো কিনা? হ্যাঁ আচ্ছা, এখন আমরা নামকরণ কইরা দেই। যদি ধরো এটার নাম করলাম a, এটার নাম করলাম b, এটার নাম করলাম ধরো যে c, এটার নাম করলাম ধরো যে d, তাহলে এখানে আমরা এখন দুইটা ত্রিভুজ পাইছি কিনা? একটা a b c ত্রিভুজ আর একটা a c d ত্রিভুজ। দেখো একটা a b c ত্রিভুজ, ধরো আমরা যদি একটু আলাদা করে নেই, আমরা যদি একটু আলাদা করে নিই ত্রিভুজগুলারে, এই দেখো এ বি, এই এ বি সি, এই আমার এ বি সি ত্রিভুজ। তো এই এ বি সি ত্রিভুজের এই কি আমরা এই কোণটা এ কোণের মানটা আমার জানা না, এবং তার মান কত আই, তার মান কত আই, বুঝতে পারছি কিনা? আর এই কোণটা আর এ বি সি ত্রিভুজের, এই বোঝার চেষ্টা করো, এ বি সি ত্রিভুজের এই কোণের মান কত ডিগ্রি? 90 ডিগ্রি না? এই কোণের মান কিন্তু কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এ অর্থাৎ এই কোণের মান হইতেছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এটা কিন্তু কি আমার আই কোণ, এই জিনিসটা একটু মাথায় রেখো। এখন আমার এটা গেল এ বি সি ত্রিভুজ, আর একটা ত্রিভুজ আছে না তোমার, এটার সাথে একটু মিলাই আঁকার চেষ্টা করতেছে আর কিছুই না। দেখো আর একটা ত্রিভুজ আছে না এ ডি, এ ডি সি, তাহলে এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কোণটা আমার 90 ডিগ্রি। আবার এখানে দেখো এই ত্রিভুজের জন্য এই কোণটা কত ডিগ্রি? আর না, এই কোণটা কত আমার আর। তাহলে এখানে দুইটাই মূলত আমার কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তো একটাতে কোণ হিসেবে আমি প্রাধান্য দিচ্ছি কারে? আই রে, আর একটাতে কোণ হিসেবে আমি প্রাধান্য দিচ্ছি কারে? আর রে। এখন আমরা এখানে এই যে সাইন সূত্রটা ফেলাই, ধরো যে সাইন আই, তো আমরা জানি কোণের বিপরীত বাহু কি হয়? লম্ব। তাহলে এটারে আমি কোণ হিসেবে আমি আই নিছি, আই কোণের বিপরীত বাহু কি? লম্ব। তাহলে লম্ব কি আমার? বিসি। আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই কি? অতিভুজ। তো লম্ব হইতেছে আমার, আর আমরা জানি সমকোণের বিপরীত বাহু কি হয়? অতিভুজ। সমকোণের বিপরীত বাহু কি হয়? আমার অতিভুজ। আর এই কোণের বিপরীত বাহু হইব তাইলে আমার কি? লম্ব। তাহলে লম্ব হইতেছে বিসি, অতিভুজ হইতেছে কত? আমার এসি। বুঝতে পারছি? এটা গেল আমার 1 নম্বর সমীকরণ। আচ্ছা এখন তুমি আমার একটা জিনিস বলো, বিসি আর এডি এর দৈর্ঘ্য সমান কিনা? মানে এই বিসি এর দৈর্ঘ্য, মানে এই বিসি এর দৈর্ঘ্য আর এডি এর দৈর্ঘ্য সমান কিনা? বিসি আর এডি সমান কিনা? কেন সমান? কারণ মনে আছে কিনা আমরা কিন্তু এডি কিন্তু এমনি এমনি নিছি না, এডি নেওয়ার জন্য আগে এই জায়গার কি নিছিলাম? মাপ নিছিলাম। এই জায়গার মাপ নিয়ে এর কেন্দ্র করে বৃত্তচাপ আঁকছিলাম। তাইলে কিন্তু আমার বিসি আর এডি কিন্তু কি আমার সমান। বুঝতে পারছি? আমি কিন্তু এডি এখানের যে ডি বিন্দুটা নিছি এমনি এমনি নেই নাই, ডি বিন্দুটা নেওয়ার জন্য আগে আমি কি নিছি? বিসি এর মাপ নিছি, নিয়ে এর কেন্দ্র করে আমি বৃত্তচাপ আঁকছি, যার ফলে আমি এখানে এই একটা ছেদবিন্দু পাইছি, ছেদবিন্দুটার নাম দিছি কি? ডি। তাহলে বিসি আর এডি কি আমার সমান না? এই জিনিসটা একটু মাথায় রাখো, বিসি ইজ ইকুয়াল টু কিন্তু কি? এডি। বিসি ইজ ইকুয়াল টু কিন্তু কি আমার? এডি। ক্লিয়ার? আচ্ছা তাহলে এই ত্রিভুজের ব্যাপারটা গেল এটা। এখন আসে এই ত্রিভুজে, এখানে আবার সাইন কি কোণ? আর কোণ। তো আর কোণের বিপরীত বাহু কি আমার? আর কোণের বিপরীত বাহু আমার লম্ব, তাহলে লম্ব কত? আমার এডি। আর সমকোণের বিপরীত বাহু কি আমার? অতিভুজ। অতিভুজ কত? আমার এসি। অতিভুজ হইতেছে এসি। এটার কয় নাম্বার দিলাম? 2 নাম্বার। এখন আমরা একটা দ্বারা একটা ভাগ দালাই, 1 নং রে ভাগ দালাইলাম ধরো যে 2 নং দ্বারা, 1 নং রে ভাগ দিলাম কি দ্বারা? 2 নং দ্বারা। তাহলে 1 নং রে যদি আমরা ভাগ না দেই, ভাগ না দিয়া আমরা একটু মান বসাই দিই। দেখো এখানে এডি এর মান কত বসাইতে পারি? বিসি। তো আমি যদি এডি এর মান যদি বিসি বসাই দেই, তাহলে বিসি ডিভাইডেড বাই এসি। এখানেও তো বিসি ডিভাইডেড বাই কি? এসি। তাইলে আমরা সাইন আই সমান কি লিখতে পারি? সাইন আর। তাইলে আমরা লিখতে পারি, এখন এখানেই লিখি, সাইন আই ইজ ইকুয়াল টু সাইন আর। কিভাবে লিখলাম বুঝছো তো? হ্যাঁ, এখন উভয় দিকে যদি আমরা সাইন ইনভার্স নেই, তাহলে আই সমান কি হবে আমার? আর। তাহলে অর্থাৎ আপতন কোণ প্রতিফলন কোণের কি সমান। ঠিক আছে? তাহলে এই দিকে সাইন ইনভার্স নিলে সাইন ইনভার্স আর এই দিকে সাইন ইনভার্স নিলে সাইন ইনভার্স আর সাইনে কাটা, এদিকে সাইন ইনভার্স নিলে সাইন ইনভার্স আর সাইনে কাটা। তাহলে ওই কি দাঁড়ায়? আই ইজ ইকুয়াল টু আর, অর্থাৎ আপতন কোণ ইজ ইকুয়াল টু কি? প্রতিফলন কোণ। আমরা তো প্রতিফলন সূত্র প্রমাণ করতেছি, দেখো বুঝছি কিনা। আচ্ছা এখন এখানের কোণের ব্যাপারটা কি তোমাদের ক্লিয়ার না? এটা মুসাই আবার বুঝাবো। হ্যাঁ ওকে, তাইলে ঠিক আছে। যদি ক্লিয়ার না দেখে লাগবে আবার একটু রেকর্ড থাকবো, দেখে নিও, দেখো বুঝছি কিনা। তাহলে তুলো।
বিশেষ করে চিত্রটা মনোযোগ দিয়ে তুলো, প্রশ্ন আসলে চিত্র থেকে আসবো, প্রশ্ন আসলে চিত্র থেকে আসবো। আচ্ছা শুরু করে দেখো। তাইলে আমরা বুঝছি হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলন, হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিফলন। এখন আমরা দেখবো হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিসরণ। তো এই প্রতিসরণের সূত্র মনে আছে তো? একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য, একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য এক জোড়া মাধ্যমের ক্ষেত্রে নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি ধ্রুব সংখ্যা। আপতন কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটি কি সংখ্যা? ধ্রুব সংখ্যা। আর এই ধ্রুব সংখ্যাটার আমরা কি বলি? প্রতিসরণাঙ্ক। এই ধ্রুব সংখ্যাটার আমরা কি বলি? প্রতিসরণাঙ্ক। তো এই জিনিসটাই আমরা একটু বাহির করার চেষ্টা করবো যে কিভাবে কি হয়। দেখো তাহলে হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিসরণ, প্রতিসরণের সূত্র, প্রতিসরণ। ওকে, তো আচ্ছা এখন কি আর মানে এখন তো আর আমি প্রতিফলক পৃষ্ঠ দিতাম না, প্রতিসরণের জন্য কি প্রতিফলক পৃষ্ঠ দিব না? দুইটা মাধ্যম নিব, দুইটা মাধ্যম নিব। তাইলে এই নিলাম আমি একটা মাধ্যম, ধরে নিলাম যে এটা নিশ্চয় হইতেছে কি মাধ্যম? পানি মাধ্যম। দুইটা মাধ্যম নিব, একটা মাধ্যম হবে হালকা আর একটা মাধ্যম কি ঘন। তো আমি এটা থেকে আমার ধরে নিলাম পানি মাধ্যম নিলাম, ধরো তার নাম দিলাম হইতেছে বি। তাহলে এটা কি মাধ্যম? বি মাধ্যম। আর তার উপরে কি আছে? এ মাধ্যম। এবং এ মাধ্যমটা তুমি কল্পনা করতে পারো কি বায়ু হিসেবে কি। আর এটা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল। এটা কি দুই মাধ্যমের বিভেদ তল, অর্থাৎ উপরের সারফেসটা একদম। এতটুকু পর্যন্ত বুঝছি কিনা? আচ্ছা, এখন স্বাভাবিকভাবে এখানে আমার সোর্স আছে, সোর্স থেকে কি আসবো? আলোক রশ্মি আসবো। তো আলোক রশ্মি আইসা ধরো যে এখানে আইসা পড়লো, এই আলোক রশ্মিটা এখানে আইসা পড়লো। তাহলে এই আপতন বিন্দুতে আমরা একটা কি আঁকতে পারি? আপতন বিন্দুতে আমরা একটা অবিলম্ব আঁকলাম। ভালো, এখন এই আপতিত রশ্মিটা কি এইভাবে থাকবো? মানে এখান থেকে এই লাইট সোর্স থেকে যে আপতিত রশ্মিটা আসছে এটা কি এইভাবে থাকবো না অবিলম্বের কাছে আসবো? অবিলম্বের কাছে আসবো, কারণ হালকা মাধ্যম থেকে কোন মাধ্যমে প্রবেশ করতেছে? ঘন মাধ্যম থেকে। উপরেরটা ধরে নিলাম বায়ু মাধ্যম, আর নিচেরটা ধরে নিলাম কি মাধ্যম? পানি মাধ্যম। তাহলে ঘন মাধ্যম। হালকার থেকে ঘনতে আসলে আলোক রশ্মি প্রতিসরণের পর অবিলম্বের কাছে আসে। তাইলে ধরো তার যাওয়ার কথা ছিল এই বরাবর, সে ধরো যে এই কাছে আসলো, সে এই কাছে আসলো। আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু লক্ষ্য করি আমরা, প্লিজ এদিকে একটু মনোযোগ দিয়ে দেখো। এখন এই আলোক রশ্মিটা যখন এখানে আপতিত হইছে, এখান থেকে এই আলোক রশ্মিটা কি আপতিত হইছে? এই আলোক রশ্মিটা কিন্তু এখনো আপতিত হইতে পারে নাই। বুঝতে পারছি কিনা? এই আলোক রশ্মিটা কিন্তু এখনো আপতিত হইতে পারে নাই। তাহলে সে কিন্তু আছে কোন বিন্দুতে? এই বিন্দুতে। অর্থাৎ এই আলোক রশ্মিটা যখন এখানে আপতিত হইছে, সে কিন্তু এখানে আপতিত হইতে পারে নাই। বুঝতে পারছি? এখন আর এই আলোক রশ্মিটা যখন এখানে, এই আলোক রশ্মিটা তখন এই মাধ্যমের ভিতরে প্রবেশ করে গেছে, এ মাধ্যম থেকে এসে বি মাধ্যমের ভিতরে প্রবেশ করে গেছে। আবার তাহলে এখানে আইসা আর সে এখানে এসে আপতিত হইব, আপতিত হইয়া সেরা আবার এখানে আমরা এটা কি তার জন্য কি বিন্দু হইব? আপতন বিন্দু। তার জন্য কি হইব? আপতন বিন্দু। তো এটা তার জন্য আপতন বিন্দু। ওকে ফাইন, কোনো সমস্যা নাই। তার জন্য আপতন বিন্দু। এখন আপতন বিন্দুতে আমরা একটা কি আঁকবো? অবিলম্ব। তো ওই অবিলম্বের জন্য সে আরো অবিলম্বের কি আসবো? কাছে সরে আসবো। তো এই দিকটা দেখানো লাগতো না, শুধু আমরা এই সাইডটাই দেখাইলাম। অর্থাৎ এখানের ঘটনাটা, এখানের প্রতিসরণের ঘটনাটা আর আমি আর কি করলাম না, উল্লেখ করলাম না। বুঝতে পারছো কিনা? এই রশ্মিটা এখানে আইসা কিন্তু কি হইব? আপতিত হইব। তো আপতন বিন্দুতে আমি একটা কি আঁকতে পারবো? অবিলম্ব। তখন প্রতিসরিত রশ্মিটা অবিলম্বের কি আসবো? কাছে আসবো। এখানে আমরা এরকম একটা ঘটনা পাবো না, সেম ঘটনা পাবো না। এই ঘটনাটা এখানে আমি কি করলাম না, আর উল্লেখ করলাম না, এটা আমার প্রয়োজন নাই। আচ্ছা, আর আমি কিন্তু কি প্রতিপাদন করতে চাইতেছি? এক জোড়া নির্দিষ্ট মাধ্যমে একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য আপতন কোণের সাইন, প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কি একটা ধ্রুব সংখ্যা। আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত একটা কি ধ্রুব সংখ্যা। বুঝতে পারছি কিনা? তো অর্থাৎ আমরা এই সূত্রটা প্রমাণ করতে চাইতেছি, এ মিউ বি ইজ ইকুয়াল টু সাইন আই ডিভাইডেড বাই সাইন আর।
তারপরে এটা কি হয় মিউ বি ডিভাইডেড বাই মিউ এ, সি এ ডিভাইডেড বাই কি সিবি। এই সূত্রটা আমরা পাইছি না? এই সূত্রটা তো অলরেডি আমরা পড়ে আসছি। তো এই সূত্রটারই আমরা এখানে প্রমাণ করার চেষ্টা করবো। ওই যে আপতন কোণের সাইন প্রতিসরণ কোণের সাইনের অনুপাত, অনুপাত মানে কি ভাগফল একটা কি সংখ্যা, ধ্রুব সংখ্যা, মানে এই এতটুকু অংশ আমরা কি করার চেষ্টা করবো, প্রমাণ করার চেষ্টা করবো। কিন্তু মূলত পুরো সূত্রটা তো ক্রমটা তো এরকম ভাবে আগায়। তাহলে দেখো এখন কি হয়। এখন এটা কি রশ্মি আমার আপতিত রশ্মি, আচ্ছা, আর এটা কি আমার প্রতিসরিত রশ্মি। এখন এই আলোক রশ্মিটা যখন এই জায়গায়, এই আলোক রশ্মিটা তখন কি এই বিন্দুতে, ঠিক আছে। এতক্ষণ পর্যন্ত তারা মানে এই বরাবর পর্যন্ত তারা কি একই মাধ্যমে ছিল না, মানে এই বরাবর পর্যন্ত এই রশ্মিটাও বায়ু মাধ্যমে, এই রশ্মিটাও কি মাধ্যমে, বায়ু মাধ্যমে। কিন্তু এই বিন্দুর পরে মানে এই রেখার পরে সে বায়ু মাধ্যমেই আছে, কিন্তু সে কোন মাধ্যমে প্রবেশ করে গেছে, পানি মাধ্যমে বা ঘন মাধ্যমে প্রবেশ করে গেছে। তখন কি এই দুইটা রশ্মির বেগের মধ্যে কি ডিফারেন্স হয়ে যেত না? আমরা তো জানি ঘন মাধ্যমে আলোক রশ্মি কি বেগে যায়, তুলনামূলক কম বেগে যায়। মানে তুমি আমারে বলো সি এ আর সিবি এই দুইটা, অর্থাৎ এ মাধ্যমে আলোর বেগ বি মাধ্যমে আলোর বেগের মধ্যে কে বেশি, কোন মাধ্যমে আলোর বেগটা বেশি আর কোন মাধ্যমে আলোর বেগটা কম? এ মাধ্যমে আলোর বেগটা বেশি, কারণ এ মাধ্যমটা হালকা, আর বি মাধ্যমে আলোর বেগটা কম, কারণ ঘন। বুঝতে পারছি কিনা? তো এখন আমরা আসলে মূলত বাহির করতে চাইতেছি এই আলোক রশ্মিটা তো এতক্ষণ পর্যন্ত মানে এই মোমেন্ট পর্যন্ত তারা কিসে আছে, একই অবস্থায় আছে বা একই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। সে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছে সেও এখান পর্যন্ত একই পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। বুঝতে পারছি? ক্লিয়ার তাহলে জিনিসটা? এখন আমার মূলত প্রশ্ন এটা, এখন এই এতটুকু দূরত্ব অতিক্রম যখন সে করছে, এই এতটুকু দূরত্ব সে কোন মাধ্যমে অতিক্রম করছে, বায়ু মাধ্যমে। তাইলে এই এতটুকু সময়ের ভিতরে মানে এই দূরত্বটা অতিক্রম করতে যে সময় লাগে, ওই সময়ের ভিতরে এই আলোক রশ্মিটা কি পানি মাধ্যমে গেছে না? পানি মাধ্যমে কি একই পরিমাণ দূরত্ব যাইবো না ভিন্ন পরিমাণ, না কম পরিমাণ যাইবো? কম পরিমাণ যাইবো। দেখো বুঝছো কিনা? এখন এটা আমরা বাইর করবো কিভাবে? আমরা বাইর করবো, ধরে নিলাম এই জায়গা থেকে এই জায়গাতে আসতে সময় লাগছে T1। কোন জায়গা থেকে কোন জায়গা বুঝতে পারছো? মানে এই জায়গা থেকে এই জায়গাতে আসতে সময় লাগছে কত আমার, T1। আর এই জায়গা থেকে এই জায়গাতে যাইতে সময় লাগছে ধরে নিলাম T2। কথাটা বুঝতে পারছি? এই জায়গা থেকে এই জায়গাতে যাইতে সময় লাগছে কত, এই জায়গা থেকে এই জায়গাতে যাইতে সময় লাগছে কত, T2। তাহলে এতটুকু দূরত্ব অতিক্রম করতে সময় লাগছে T2 মাইনাস T1, T2 মাইনাস T1 ইজ ইকুয়াল টু ডেল T। বুঝতে পারছি? এখন এই ডেল T সময়ে সে গেছে এতটুকু পরিমাণ দূরত্ব, এই ডেল T পরিমাণ সময়ে কি সে ওই একই পরিমাণ দূরত্ব যাবে না তার থেকে কম? তার থেকে কম। কিন্তু তার থেকে কম এই পরিমাণটা কতটুকু, এটা আমরা বাইর করবো কিভাবে? এই মানে কতটুকু গেছে এটা আমরা বাইর করবো কিভাবে? তো এটা বাইর করার জন্য পানি মাধ্যমে আলোর বেগ কত এটা আমাদের জানাই থাকে সাধারণত। তো আমরা যে কাজটা করবো, এই S ইজ ইকুয়াল টু সিবি ইন্টু ডেল T, অর্থাৎ এই সময়ের সাথে ওই বি মাধ্যমে আলোর বেগটার গুণ করে দিলেই তো আমরা পাই আসবো বি মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব। আলো কি বেগে যায়, ত্বরণে না সমবেগে? তাহলে S ইজ ইকুয়াল টু কি বিটি। বুঝতে পারছো? সিবি হইছে বি মাধ্যমে আলোর বেগ, আর বি মাধ্যমে আলোর বেগের ডেল T, মানে অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গায় যাইতে যে সময় লাগে ওই সময়টা দ্বারা গুণ করে দিছি, তাইলে আমরা পাইয়া গেছি এসবি। বুঝতে পারছি কিনা? এখন এসবি এর ধরো যে এসবি পাইছে 4 মিটার, তাইলে স্কেলে 4 মিটার পরিমাণ মাপ নিয়া এই বিন্দুরে কেন্দ্র করে একটা বৃত্তচাপ আঁকবো। তাইলে এটাই হইব আমার যে ডেল T সময়ে পানি মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব। কথাটা কি বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি? তাহলে আমি আবার রিপিট করতেছি, এই T1 কি, T1 হইতেছে এই জায়গা থেকে এই জায়গাতে আসার কি সময়। T2 কি, T2 হইতেছে এই জায়গা থেকে এই জায়গাতে আসার কি সময়। তাহলে T2 থেকে T1 বিয়োগ করে দিলে আমরা পাইয়া যাবো না এই জায়গা থেকে এই জায়গায় আসার সময়। এতটুকু দূর এতটুকু অতিক্রমের সময় T1, এতটুকু দূরত্ব অতিক্রান্তের সময় হচ্ছে কত, T2। T2 থেকে T1 বিয়োগ দিলে পাইয়া যাবো আমরা এই এতটুকু দূরত্ব অতিক্রমের সময়। আর এতটুকু দূরত্ব অতিক্রম করতে যে সময় লাগছে ওই সময়ে সে পানি মাধ্যমে কতটুকু দূরত্ব অতিক্রম করছে এটা বাইর করার জন্য এই এতটুকু দূরত্ব অতিক্রমের যে সময় মানে ডেল T, এই ডেল T রে পানি মাধ্যমের বেগ দ্বারা গুণ করে দিলেই তো আমরা পাওয়া যায় পানি মাধ্যমে অতিক্রান্ত দূরত্ব। আর পানি মাধ্যমে সে যতটুকু দূরত্ব অতিক্রম করছে এতটুকু পরিমাণ মাপ নিয়া এইটারে কেন্দ্র করে আমরা একটা বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ আঁকলে ধরে নিলাম এই জায়গাতে কি করে, এইটা হচ্ছে এই বৃত্তচাপটা ধরে নিলাম এই জায়গাতে কি করে, ছেদ করে। দেখো বুঝছি কিনা? হ্যাঁ, এখন আমরা এখান থেকে একটা দাগ টাইনা দিব, তাইলে এখানে যে আমার কোনটা হয় এটা কি হয় 90 ডিগ্রি।
বুঝতে পারছেন? এই বিন্দুটা আর এই বিন্দুটা যোগ করে দিব, দেখো বুঝছে কিনা, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই দেখো আগের মতো কি দুইটা ত্রিভুজ হয়ে গেছে না? এখানে একটা ত্রিভুজ আর এখানে একটা ত্রিভুজ। একটা ত্রিভুজ কোন মাধ্যমে আছে আর একটা ত্রিভুজ কোন মাধ্যমে? পানি মাধ্যমে। এখন এটা কি রশ্মি? আপতিত রশ্মি। এটা কি রশ্মি? আপতিত রশ্মি। এটা কি রশ্মি? প্রতিসরিত রশ্মি। আর এটা কি বিন্দু? এটা কি রেখা? অবিলম্ব। আচ্ছা, এটা কি কোণ তাইলে? আপতন কোণ আই। এটা হচ্ছে আপতন কোণ আই। আচ্ছা, এটা যদি আপতন কোণ আই হয় তাইলে এই টোটাল কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কোণটা কত ডিগ্রি হইব? 90 ডিগ্রি মাইনাস কত? আই। ঠিক আছে। আচ্ছা, এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি না? এই টোটাল কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই কোণটা কিন্তু কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হইব? 90 ডিগ্রি থেকে বিয়োগ দ্বারা লিখতে হয় 90 ডিগ্রি মাইনাস কত? আই। তাহলে মাইনাস মাইনাসে প্লাস আই। তাহলে শুধু কত দাঁড়ায়? আই। এই কোণের মান শুধু কত আমার? আই। দেখো বুঝছি কিনা, বুঝছি কিনা? এই কোণের মান কত? মানে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে এটা আপতন কোণ। তা আপতন কোণটা কি দ্বারা প্রকাশ করে? আই দ্বারা। তাহলে এই টোটাল কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। টোটাল কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তা 90 ডিগ্রির থেকে আমি আই বিয়োগ দিলেই তো আমি পাই 90 ডিগ্রি মাইনাস আই, মানে এই কোণটা। ওকে, পরবর্তীতে এই টোটাল কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো এই 90 ডিগ্রির থেকে আমি এই এতটুকু কোণ বিয়োগ দিলাই তাইলে তো আমি এই কোণটা পাবো। তো 90 ডিগ্রির থেকে 90 ডিগ্রি মাইনাস আই বিয়োগ দিলে কত পাই? আই। তাহলে আর মানে এই কোণটার মান কত? আই। আমি ত্রিভুজটার নামকরণ করে নিই, এ বি সি, আর এটার নাম দিলাম ধরো যে ডি। আগে বলো এত, তাইলে এই কোণটা বুঝছি কিনা? তাইলে এই আর এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি না? কারণ এটা তো এরকম, এই কোণটা কিন্তু কত ডিগ্রি? 90 ডিগ্রি। গেল এটা। এখন তুমি এখানে আবার একটু ফোকাস করো, এই যে এই কোণটা কি? এটা কি আমার, এটা কি রশ্মি? প্রতিসরিত রশ্মি না? তো প্রতিসরিত রশ্মির সাথে অবিলম্বের যে কোণ, এটা কি কোণ? প্রতিসরণ কোণ। এটা কি কোণ? প্রতিসরণ কোণ। তাহলে এই কোণটা যদি হয়, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, এই কোণটা যদি হয় আর, তাহলে এই টোটাল কোণটা তো 90 ডিগ্রি। তাহলে এই কোণের মান কত? 90 মাইনাস আর। 90 মাইনাস আর। দেখো এতটুকু পর্যন্ত বুঝছি কিনা? তাহলে এটা যদি হয় 90 মাইনাস আর, এই কোণটা 90, তাহলে এই কোণটাকে শুধু আর না? দেখো এই ত্রিভুজের বিসিডি, এই বিসিডি এই ত্রিভুজের এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এই কোণটা কত ডিগ্রি? 90 মাইনাস আর। তাইলে আমরা তো জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। 180 থেকে এই 90 আর 90 মাইনাস আর বিয়োগ দিলে শুধু কি থাকবো? আর। 180 থেকে যদি আমরা বিয়োগ দেওয়া দিই এই 90 আর বিয়োগ দেওয়া দিই 90 ডিগ্রি মাইনাস আর, মাইনাস মাইনাসে প্লাস আর, তাহলে তাহে শুধু কত আমার? আর। তাহলে এই কোণের মান কত আমার? আর। দেখো বুঝছি কিনা? হ্যাঁ, ওকে। এখন আমরা যে কাজটা করবো, দেখো এই দূরত্বটা একটু মাপার চেষ্টা করবো। আচ্ছা, এই এসি এর মানটা, এসি দূরত্বটা কত? এসি দূরত্বটা হইতাছে সি এ ডেল টি। দেখো বুঝছি কিনা? সি এ মানে কি? সি এ মানে কি? সি এ মানে হচ্ছে বায়ু মাধ্যমে আলোর বেগ। আর ডেল টি মানে কি? এর থেকে সিতে আসার সময়। তাহলে এর থেকে সিতে আসার সময় আর বায়ু মাধ্যমে আলোর বেগ গুণ করলে কি পাওয়া যাবে না? এর থেকে সি এর দূরত্ব। আচ্ছা, এখন আবার আমরা বিডি এর মানটা বাইর করতাম চাইতেছি, বিডি। আচ্ছা, বিডি কি হইব? সিবি মাইনাস ডেলটি না? সিবি মাইনাস ডেলটি। কারণ ডেলটি হইতাছে, ডেলটি শুধু এর থেকে সিতে যাওয়ার সময় না, ডেলটি কিন্তু এই বি থেকে ডিতে আসারও কি সময়। বুঝতে পারছি কিনা? ওকে, তাইলে এই সময় রে আমরা বি মাধ্যমে আলোর বেগ দ্বারা গুণ করে দিলে পাই যাবো বিডি পরিমাণ, বিডি এর মান। তাহলে আমরা পাই গেলাম মানে এসি এর মান, এখানে পাই গেলাম কার মান? বিডি এর মান। বুঝতে পারছি কিনা? কারো কোনো প্রশ্ন থাকলে বলো। রিফাত, বুঝছো? আচ্ছা, এখন আমরা যে কাজটা করবো, দেখো দুইটা ত্রিভুজ নিব আগের মতো। আগের মতো যদি আমরা দুইটা ত্রিভুজ নেই, এই যে এই ত্রিভুজটা, আচ্ছা এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এটা এ। আর এই কোণটা হইতেছে কত আমার? বি। এই বি কোণের মান কত আছে রে আমার? আই। আর এটা তো হচ্ছে আমার সি। এটা একটা ত্রিভুজ। আর একটা ত্রিভুজ হইতেছে এরকম, এই কোণটা কত ডিগ্রি আমার? 90 ডিগ্রি। এই কোণটা হইতেছে আমার, এই কোণটা হইতেছে কত আমার? আর। এই কোণটা কত আমার? আর। এবং এই ত্রিভুজের নাম হইতেছে বি সি আর কত? ডি।
এখন যদি আমরা এখানে নেই, দেখো মনোযোগ দিয়া, সাইন আই নিলাম, তে লম্ব বাই কি, সাইন থিটা ইকুয়াল টু কি, লম্ব বাই অতিভুজ। তে লম্বের মান কত, এসি, অতিভুজের মান কত, সমকোণের বিপরীত বাহু কি হয়, লম্ব। তে লম্বের মান কত আমার, বিসি। দেখো বুঝছি কিনা। আচ্ছা, সেম, সমকোণের বিপরীত বাহু কি, লম্ব, অতিভুজ, সমকোণের বিপরীত বাহু কি আমার, অতিভুজ, অতিভুজের মান কত আমার, বিসি। আর এই কোণের বিপরীত বাহু কি হবে আমার, লম্ব। এই লম্বের মান কত আমার, বিডি। তাহলে সাইন আই, সাইন আর সমান হইব লম্ব বাই অতিভুজ। লম্ব কত আমার, এই কোণের বিপরীত বাহু হইছে লম্ব, লম্ব কত আমার, বিডি। আর সমকোণের বিপরীত বাহু অতিভুজ, তাহলে কত, বিসি। বুঝতে পারছি কিনা। এখন একটা দ্বারা একটা আমরা ভাগ দিই, এটা দিলাম 1 নং, এটা দিলাম কয় নং, 2 নং। তাহলে 1 ভাগ কত, 2 দিলে সাইন আই রে ভাগ দেব কি দ্বারা, সাইন আর দ্বারা। তাইলে এখানে এসি ডিভাইডেড বাই কত আমার, বিসি। আর নিচে হইব বিডি ডিভাইডেড বাই কত আমার, বিসি। এখন বিসি এ কি জায়গা, কাটা। তাইলে আমার থাকতেছে কত আমার, সাইন আই বাই সাইন আর। এর নিচে লেখাটা দেখা যায়নি, তাহলে এসি উপরে থাকতেছে এসি, নিচে থাকতেছে কি, বিডি। এখন এসি এর মান জানা আছে কিনা, এসি এর মান জানা কত, সি এ ডেল টি, সি এ ডেল টি। আর বিডি এর মান কত, সিবি ডেল টি। তাহলে ডেলটি ডেলটি সিবি ডেলটি, ডেলটি ডেলটি কি জায়গা, কাটা। তাইলে এখন আমার দাঁড়াইতেছে কি, দাঁড়াইতেছে আমার সি এ ডিভাইডেড বাই কত, সিবি, সি এ ডিভাইডেড বাই কত আমার, সিবি। দেখো বুঝছি কিনা। আচ্ছা, এখন তাহলে আমরা এখন একটু জিনিসটা একটু উপরে লিখি, এই জিনিসটা উপরে লিখতেছি। তাহলে সাইন আই ডিভাইডেড বাই কত, সাইন আর, সি এ ডিভাইডেড বাই কত, সিবি। এখন দেখো সান, সি এ ডিভাইডেড বাই সিবি সমান কি লিখতে পারি, মিউ বি বাই কত, মিউ এ। তাহলে লিখলাম সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, এটা সমান লেখা যায় মিউ বি ডিভাইডেড বাই কত, মিউ এ। আর মিউ বি ডিভাইডেড বাই মিউ এ সমান কি লেখা যায়, এম ইউ বি, অর্থাৎ এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের পদ্ধতি। তাহলে এটা সমান কি লিখতে পারি, এম ইউ বি। তাহলে আমরা এম ইউ বি সমান কি লিখলাম, সাইন আই বাই সাইন আর। আর এটাই তো আমরা প্রমাণ করতে চাইছিলাম, যে এক জোড়া মাধ্যমের জন্য এক বর্ণী আলো, এক জোড়া মাধ্যমে, এক জোড়া মাধ্যম বলতে একটা বায়ু মাধ্যম আর একটা কি মাধ্যম, পানি মাধ্যম, অর্থাৎ একটা হালকা মাধ্যম আর একটা ঘন মাধ্যম। এক জোড়া মাধ্যমে এক বর্ণী আলোক রশ্মির জন্য, একটি নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য আপতন কোণের সাইন মানে আই কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন মানে আর কোণের সাইন এর অনুপাত, অনুপাত মানে কি ভাগ, একটি কি সংখ্যা, ধ্রুব সংখ্যা। এই ধ্রুব সংখ্যাটা কি, মিউ। আর মিউরে কি বলি আমরা, প্রতিসরণাঙ্ক। এখানে এ মিউ বি দ্বারা কি বুঝাইতেছি, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক। দেখো বুঝছি কিনা। তো এটাই গেল আমার প্রতিসরণ, তোমার হাইগেন্সের নীতির সাহায্যে আলোর প্রতিসরণের সূত্রের প্রতিপাদন।